নমস্কার, দেখছেন বাংলা জগৎ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। 24-এর লোকসভা নির্বাচন, তার আগে একাধিক জায়গায় নাকি দল ভাঙনের চেষ্টা চলছে এবং বর্তমানে জনগণ কি দেখছে? জনগণ দেখছে খুবই একটা হাস্যকর বিষয়। দীর্ঘদিন ধরে তৃণমূলেই হয়তো বেড়ে ওঠা, তারপর দাঁড়িয়ে নাকি সে নাকি বিজেপিতে যোগদান করতে পারে। এখন অবধি তিনি অফিসিয়ালি বলেননি তিনি যে বিজেপিতেই যাচ্ছেন, তবে বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে বা কংগ্রেস হতে পারে। তবে তৃণমূল থেকে তিনি বেরিয়ে আসলেন। কে? বিধায়ক তাপস রায়। জনগণ দেখলেন একদম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ একজন মানুষ এবং দীর্ঘদিন ধরে তৃণমূলের একাধিক জায়গায় তিনি একাধিক বক্তব্য তো রেখেছেন, তৃণমূলের একাধিক আন্দোলনেও তিনি মিলিয়েছিলেন। তবে সেই মানুষটা কেন 24-এর লোকসভা নির্বাচনের আগে দল ত্যাগ করলেন, সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন দেখা দিল। হলো সেই মানভঞ্জন পর্ব, যেখানে মন্ত্রীরা ছুটে গেলেন তার বাড়িতে। গেলেন কুণাল ঘোষ, গেছেন সেখানে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী। অপরদিকে দাঁড়িয়ে গতকাল রাত্রেবেলায় গেলেন গিয়ে পার্থ ভৌমিক, কথা বললেন, ভাবলেন তৃণমূলেই থাকবেন, তবে অনর রইলেন এই তাপস রায়। অপরদিকে দাঁড়িয়ে একটু রাজনীতির বাইরে আমি আসবো। আদালত এবং এই বিচারপতি, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি, এখনো তিনি সেই পদে রয়েছেন, কারণ এখন অবধি তিনি রিজাইনটা দেননি। তিনি জাস্ট ঘোষণা করেছেন আগামীকাল তিনি অফিসিয়ালি রিজাইন দিচ্ছেন। তিনি কে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাধিক রায় তিনি দিয়েছেন। অপরদিকে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করা হয় একটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে যে তিনি কি তৃণমূলে যোগদান করবেন। তিনি বললেন যে ক্ষমতাসীন দল আমাকে বাধ্য করলো রাজনীতির ময়দানে আসতে এবং আমি তৃণমূলে যোগদান করব না। বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে বা সিপিএম হতে পারে। তবে এরকম একাধিক বিষয় বারংবার সামনে আসছে। তাহলে বাংলায় কি বর্তমানে লোকসভা নির্বাচন আসলেই দল ভাঙানোর রাজনীতি এগিয়ে আসে? এনে কিন্তু একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগেছিল। তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের প্রশ্ন করবো আমি এদের প্রত্যেককে। তার আগে পরিচয় করাবো। আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জিত ঘোষ, বিজেপির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের যুব নেতা রয়েছে কৌশিক মাঝি। আমাদের সঙ্গে রয়েছেন রবি মণ্ডল, বিজেপির অপর এক মুখপাত্র। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগদান করবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক আইটি সেলের অর্পণ বন্দ্যোপাধ্যায় এবং বামেদের মুখপাত্র জিৎ সিংহ। সঞ্জিত দা, আজকে জনগণ দেখছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়তো কোথাও গিয়ে, এখন অব্দি সেটা অফিসিয়ালি কনফার্ম হয়নি, বিজেপিতে যোগদান করতে পারেন বা কখনো যদি আজকে তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান। সেখান থেকে দাঁড়িয়ে আজকে মাননীয় বিচারপতি বলছেন যে ক্ষমতাসীন দল আমাকে বাধ্য করলো সেখান থেকে বেরিয়ে আসতে। অপরদিকে দাঁড়িয়ে তাপস রায়, তৃণমূলের বিধায়ক, তিনিও আজকে ইস্তফা দিলেন। কি মনে হচ্ছে, তৃণমূলে কি তাহলে ভাঙন শুরু হয়ে গেল ভোটের আগেই? দেখুন, বিচারপতির ব্যাপারে আমি কিছু বলবো না, তার কারণ প্রথম দিনই বলবো, যেটা হচ্ছে গিয়ে উনি নিজেই বলেছেন যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তিনি সাংবাদিক সম্মেলন করবেন শহীদ ক্ষুদিরাম পদতলে। তো উনি কি বলবেন সেটা ওনার ব্যাপার। আর তাপসবাবু যে আজকে পদত্যাগ করেছেন তার কারণ একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সামগ্রিক সমস্ত ভারতবর্ষের নিরিখে বাংলাতেও 20টা আসন কিন্তু বিজেপি এই প্রথম একবারে শাসক দলের আগেই কিন্তু ঘোষণা করে দিয়ে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তো তার ফলে কি হচ্ছে যে শাসক দলের নানান রকম নিজেদের সংগঠন ভেঙে খান। তো বিজেপি এমনই একটা দল, সেটা হচ্ছে গঙ্গা জলের মতন পবিত্র। এই পবিত্র জলে যদি কেউ আসতে চায় সেটা হচ্ছে তার নিজস্ব ব্যাপার, কারণ গঙ্গা জলে পবিত্রতে সবাই আসতে চায়। তো দল ভাঙাবার কোনো ব্যাপার নেই, কিন্তু সাংগঠনিক বিষয় দেখতে গেলে তৃণমূল কংগ্রেস এখন কি বলবো, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে এখন চরম হতাশার মধ্যে রয়েছে। তো সেখান থেকে কে কার দল ভাঙবে জানি না, তবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে 42-এ 42 বলেছে। তো আমরা চেষ্টা করব যাতে 42-এ 42 হয়। আমি পরের প্রশ্ন আসবো, তৃণমূলের কাছে আসবো। কৌশিকটা, জনগণ দেখতে পাচ্ছে আজকে নরেন্দ্র মোদী একাধিকবার বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন যে বাংলায় 42টা আসনের মধ্যে 35টা নাকি সেট হয়ে গেছে, টার্গেট একদম ফুলফিল করতেই হবে বিজেপিকে। অপরদিকে দাঁড়িয়ে তাপস রায় দল ছাড়ছেন এবং বারংবার সেখানে মানভঞ্জন পর্ব চললো, যেখানে একদম প্রথম সারির নেতা থেকে শুরু করে মন্ত্রী তারা প্রত্যেকে পৌঁছে গেলেন তার বাড়ি। তা সত্ত্বেও এই বিধায়ক একদম নিজের সিদ্ধান্তে অনর, তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন। তাহলে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছিল, তাহলে সেই পর্যায়ে, অর্থাৎ যদি আমি ধরেও নিই যে সেরকম কোনো একটা ঘটনা ঘটতে পারে, তখনও বিধানসভা নির্বাচন, এখন লোকসভা নির্বাচন, কি মনে হচ্ছে দলের উপর প্রভাব পড়বে? একদমই নয়। দল চলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। দলের কর্মীরা তৃণমূল কংগ্রেস করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ মেনে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। তো সেখানে কে দল ছাড়লো, কে দলে থাকলো, এটা বড় ফ্যাক্টর নয়। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এবং সেই লড়াইতে অনেকে হয়তো নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য এই সময় দাঁড়িয়ে হয়তো দল থেকে বেরিয়ে যেতে পারেন, কিন্তু দলের কর্মীরা দলের অ্যাসেট এবং দলের সমর্থকরা দলের অ্যাসেট, তারা দলের সঙ্গেই থাকবে। এই নির্বাচনে সেটা প্রমাণিত হবে। যে সমস্ত নেতারা এই সময় দলের সঙ্গে একদম তুগলকি আচরণ করে দলকে বিপদে ফেলার চেষ্টা করে অন্য দলে পা বাড়াচ্ছেন,
তারা অন্য দলে গিয়ে জিততে পারবেন না এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে 2019 সালে যে ফলাফল হয়েছিল তার থেকে ভালো ফলাফল করবে, এটুকু বলতে পারি। কিন্তু আজকে জনগণ দেখছে যে তাপস রায় যখন একাধিক টেলিভিশন চ্যানেলে বা যখন বিভিন্ন জায়গায় বার্তা রাখছেন, তিনি বলছেন তৃণমূলের মধ্যে হয়তো এত দুর্নীতি ভরে গেছে, হয়তো তৃণমূলকে তিনি ভালোবাসতেন, তবে আজকে এত দুর্নীতির জন্য যখন তিনি বিভিন্ন জায়গায় যান তখন সন্দেশখালী নিয়ে একাধিক কথা শুনতে হয়, তখন এই পার্থ চোর, অর্পিতা চোর, এরকম একাধিক বক্তব্য শুনতে হচ্ছে। সেই জন্যই নাকি আজকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে কি মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত? একদম একদম সঠিক সিদ্ধান্ত। প্রথম কথা, মাননীয়ার ভাবা উচিত যে সবাই দল ছেড়ে কেন যাচ্ছে। আজকে বিধানসভায় দাঁড়িয়ে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে শেখ শাহজাহানের পরে কথা বলেছে, এতে আমার মনে হয় না যার মনুষ্যত্ব বোধ আছে, যাদের আছে, তারা কেউ আর তৃণমূল দলে থাকবে। আমার মনে হয় তারা প্রত্যেকেই তৃণমূল ছেড়ে চলে যাবে। এবং এই দলটা চৌর্যবৃত্তি ছাড়া তো কিছু জানে না বর্তমানে, খালি চুরি চুরি চুরি, প্রত্যেকটা স্তরে খালি চুরি। তো এইরকম দলে কোনো ভদ্রলোক, শুভাকাঙ্ক্ষী লোক, যে দলের, যে সমাজের ভালো চায়, যে রাজ্যের ভালো চায়, এরকম কোনো লোকই থাকতে পারবে না। আস্তে আস্তে দেখবেন তৃণমূল শূন্য পরিণত হয়ে যাবে, ডাইনোসরের মতো আর কোনোদিন দেখাই যাবে না, একটা সময় আসবে। আজকে আমাদের যে বিষয়ে শো হচ্ছে লাইভ টেলিভিশনের পর্দা, যে দল ভাঙানোর রাজনীতি, সেখানে এগিয়ে কে রয়েছে কি মনে হচ্ছে কৌশিক দা? এই যে দল ভাঙানোর রাজনীতি চলছে বর্তমানে, শুধুমাত্র আজকে লোকসভা নির্বাচন বলেই নয়, পঞ্চায়েত নির্বাচনে আমরা একাধিক জায়গায় দেখেছি যেখানে একাধিক জায়গা থেকে বিজেপি তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। বামেরা যারা নাকি নিজেদের আদর্শে বিশ্বাসী, তারাও নাকি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে পা মেলাচ্ছে। কি মনে হচ্ছে, মানে নির্বাচন আসলেই পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা হোক, দল ভাঙবেই? প্রথমে তোমায় বলি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা শক্ত মাটি আছে এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। তাই এই রাজ্যে অন্য রাজনৈতিক দল যেগুলো আছে, বিজেপি বলো, সিপিএম বলো বা কংগ্রেস বলো, তারা সবসময় চেষ্টা করে শাসক দলের লিডারকে কিভাবে ভেঙে নিয়ে তাদের দলে নিয়ে যাওয়া যায়। যেই নেতা, ধরো শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, যখন মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন বিজেপির বড় বড় দিল্লির নেতারা এসে এদেরকে চোর বলতো। আর যেই মুহূর্তে এই সমস্ত নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে, তাদেরকে অমনি এরা কিন্তু সাধু পুরুষ বলে বড় আসনে বসিয়ে দিয়েছে। তারপরেও ঘর বাপসি দেখা গেছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ আছে, মুকুল রায়ের উদাহরণ আছে। আমরা একটা কথা সবসময়ের জন্য মানতে হবে যে দল তাদের সাংগঠনিক ক্ষমতা এবং তাদের মধ্যে একটা জিনিস এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে হয়ে গেছে, সেটা হচ্ছে কি দাসটা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে দলটাই টুকরো টুকরো। কথা বলবেন না, এক সপ্তাহ আগের কথা বলছি, হুগলি বিধানসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায় যার নাম ঘোষণা করেছে বিজেপি, সেই লকেট চট্টোপাধ্যায়ের কেন্দ্রে অন্তত 10খানা ক্যান্ডিডেট, বিজেপি ক্যান্ডিডেট বলে দেয়াল লেখা শুরু হলে শক্ত মাটি নয়, এই পুরো পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসটা আস্তে আস্তে তারের উপরে লাঠি মারে আপনাদের দলের কর্মীরা। তো এইসব কাজ না তৃণমূলে নেই, এইসব বিজেপিতে আছে। আর দাদা প্রথম 20 জন যে আমি আসবো, তবে জনগণকে যখন গতকাল এরকম সিদ্ধান্ত নিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারপর দাঁড়িয়ে রাজনৈতিক মহলে একাধিক চাপানোতলের সৃষ্টি হচ্ছে, একাধিক শোরগোল পড়ে গিয়েছে। জাস্টিস গঙ্গোপাধ্যায় কিন্তু একাধিকবার দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন এবং তিনি বারংবার বলেছেন রাজ্যের শাসক দল, সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, বাংলার শাসক দল থেকে বাধ্য করেছে আজকে সেই মঞ্চ ছেড়ে বৃহত্তর মঞ্চে নামতে। এবং সেখান থেকে দাঁড়িয়ে যখন তিনি এই সিদ্ধান্ত নিলেন, তার পরিপ্রেক্ষিতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন আগে শোনাবো আপনাদের, তারপর আমি শোতে ফিরব। এটা আমি অনেকদিন ধরেই বলেছি, এটা আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টের মধ্যে দাঁড়িয়েই বলেছেন তুমি তো আগামী দিনে রাজনীতি করবে। উনি বিচারটাই করেছেন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমি একটু আসবো বিজেপির কাছে। আর রবিদি, আমরা শুনলাম সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, একাধিকবার তিনি যখন কথা বলছেন তার মধ্যে কিন্তু অবশ্যই কুণাল ঘোষ থেকে শুরু করে একাধিক মানুষের নাম তো আসছে। তবে এই মুহূর্তে আমি বিজেপির কাছে অবশ্যই আসবো, তবে একটুখানি আমি পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন আজকে সিপিএম এর হয়ে বক্তব্য রাখছে জিৎ সিংহ, আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক আইটি সেলের অর্পণ বন্দ্যোপাধ্যায়। আমি প্রশ্নে ফিরবো, কল্যাণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি মনে হয় তিনি ঠিক সিদ্ধান্ত নিতেই পারেন,
তবে বারংবার তিনি বলছেন শাসক দলে বাধ্য করেছে, মানে পশ্চিমবঙ্গের শাসক দল এমন কি ভূমিকা পালন করছে যার জন্য আজকে একজন বিচারপতি তিনি এরূপ মন্তব্য করছেন। অনেক অনেক রকমভাবে কটাক্ষ করা, অনেক রকমভাবে জায়গায় জায়গায় পোস্টার ফেলা, এরকম একজন ভদ্রলোকের সম্পর্কে যে ধরনের পোস্টার তৃণমূল কংগ্রেসরা মানে জায়গায় জায়গায় লাগিয়েছে আমরা দেখেছি পোস্টারগুলো, মানে অত্যন্ত লজ্জা লাগে। উনি অত্যন্ত ভদ্রলোক এবং সুশিক্ষিত লোক। আজকে ওনার মতো একজন ব্যক্তি যদি রাজনীতিতে আসে, আমার মনে হয় সমাজের, দেশের এবং এই রাজ্যের অনেক ভালো হবে। উনি আসুক, আমরা স্বাগতম জানাই। অর্পণের বক্তব্য নেব। অর্পণ, আজকে আমরা যে বিষয়ে প্রোগ্রাম করছি, দল ভাঙানোর রাজনীতি বাংলায় চলছে, জনগণ দাঁড়িয়েছে, তাদের মনে একটাই প্রশ্ন, বাংলায় অন্তত, আমি যাবো না বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমি যাবো না, কারণ আজকে সেই বিষয়ে কথা বলবো না। আজকে আমরা বাংলায় সবসময় কি দল ভাঙছেই, মানে যে কোনো দল, তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে বা বিজেপি হতে পারে? রিসেন্ট পাস্টে তো দল ভাঙানোর বিষয়ে আমি অন্তত জানি না কোন বিষয়টাকে দল ভাঙানো বলা হচ্ছে। তাপস রায় যে বেরিয়ে তাপস রায় বেরোচ্ছেন, যদি তাপস রায় বিজেপিতে যোগদান করেন তাহলে বিজেপি টিকিট দিতে পারে না, জানি না, তাপস রায় তো কিছু বলেননি খোলসা। কিন্তু কি মনে হচ্ছে, কারণ আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক কথা বলছেন এবং বলছেন মঙ্গলবারের মধ্যেই নাকি রাজনীতি একদম পাল্টে যাবে বাংলার রাজনীতি, কি বলবো? ওটাতে আসছি। তাপস রায়ের কথাটা এলো বলে আমি একটু ক্লারিফাই করে দিই, যতক্ষণ না তাপস বাবু নিজে থেকে তার ভবিষ্যতের পন্থা বলছেন ততক্ষণ এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না, কারণ গণৎকার নই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি, এখনো টিল দ্য টাইম তিনি বিচারপতি রয়েছেন, ফলে ভবিষ্যতে তিনি কোন রাজনৈতিক দলে যাবেন, কোথা থেকে প্রার্থী হবেন, আদেও লোকসভায় লড়বেন না বিধানসভায় লড়বেন না পঞ্চায়েতে লড়বেন না কাউন্সিলরে লড়বেন নাকি লড়বেনই না, আবার কলেজ ইলেকশনে ফিরে যাবেন, সেটা তো ভবিষ্যতের গর্ভে আছে। তো আমার মনে হয় আমাদের অন্তত 12টা ঘন্টা অপেক্ষা করে যাওয়া উচিত বা 24টা ঘন্টা অপেক্ষা। একদমই তাই, আমিও ঠিক এই মন্তব্যেই আসবো। আপনি শুধুমাত্র অর্পণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে যিনি বক্তব্য রাখছেন তিনি এই কথা বলছেন না, কে বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন। তাকে প্রশ্ন করা হলো, একজন সাংবাদিক থেকে প্রশ্ন করলেন যে আপনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন, যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন তিনি রাজনীতির ময়দানে হয়তো নাও আসতে পারেন কিন্তু বৃহত্তর আন্দোলনে তিনি নামবেন জনগণের স্বার্থে। শুভেন্দু অধিকারী বললেন 48 ঘন্টা দিন, তারপর আমি প্রতিক্রিয়া দেবো এবং আমি দলের হয়ে প্রতিক্রিয়া দেবো। আমি এই প্রশ্নে আসবো এবারে সঞ্জিত দা, আজকে শুভেন্দু অধিকারী বলছেন 48 ঘন্টা দিন, শুভেন্দু অধিকারী একদম অপোজিশন লিডার, তিনি নাকি প্রতিক্রিয়া দেবেন কোন বিষয়, যদি আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন দল হতে পারে, সেটা কোন দল আমরা জানি না এখন অবধি, যদি কোনো দলে যোগদান করেন, কি মনে হচ্ছে বিজেপিতে যোগদান করার সম্ভাবনা সব থেকে বেশি? দেখুন, এই ব্যাপারে কথা বলতে গেলে আমাদের, উনি 48 ঘন্টা বলছেন, আমিও বলছি 48 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা মানে কালকের দিনে উনি ঘোষণা করবেন। এবার ওনার ব্যক্তি স্বাধীনতা আছেন, এখনও মানে উনি জাস্টিস হিসেবে কাজ করছেন, তো এই বিষয়ে খুব একটা মন্তব্য না করাই ভালো। তবে উনি যা করবেন, ওনার একটা ব্যক্তি স্বাধীনতা আছে, উনি যেটা করবেন, উনি এত মানে কি বলবো যে বিচক্ষণ ব্যক্তি, তো যেটা করবেন আশা করি ভালোর জন্য, নিজের জন্য। জিদ্দা, আমি আসবো, তৃণমূল থেকে ছেড়ে লোকে বিজেপিতে যাচ্ছে, বিজেপি থেকে ছেড়ে তৃণমূলে আসছে, কংগ্রেসকে আমি ধরছি না খুব একটা এখন খাতায়, তবে সিপিএম এর বর্তমানে বাংলায় কি অবস্থা? আদৌ কি দলটা ভাঙছে নাকি দলটা গড়ছে? কারণ আমি তো কোনো রকম ছবি দেখতে পাচ্ছি না। আপনারা যদি দল গড়া এবং দল ভাঙা এইটা নির্ধারণ করেন যে একটা ব্যক্তি একটা দল, আজকে আমি বামপন্থী মানে সিপিআইএম এর হয়ে বলবো এরা খুব নয়, আমি যেটা বলতে চাইছি একটা ব্যক্তি একটা দল থেকে আরেকটা দলে যাচ্ছে, তাতে মানুষের কি উপকার হচ্ছে? বামপন্থীরা লড়াই করে প্রতীককে নিয়ে, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিকে আমরা কোনোদিন প্রমোট করি না। এই কারণেই করি না, তার কারণ হচ্ছে যেই মুহূর্তে একটি ব্যক্তি মনে করবে আমি শেষ কথা, সেই মুহূর্তে তার মধ্যে একটি ক্ষমতা পাওয়ার, অর্থ পাওয়ার একটা মানে কি বলবো তাগিদ চলে আসবে, আর এই তাগিদের জন্যই এই দিক থেকে ওই দিকে যাওয়ার, ওই দিক থেকে এই দিকে আসা। আমি আসবো, তবে সুজন চক্রবর্তী একদম বাম প্রবীণ নেতা, তিনি ঠিক জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এই বিষয় নিয়ে কি বলেছেন আমি শোনাবো আপনাদেরকে। প্রত্যেকটি মানুষেরই রাজনীতির দলে যুক্ত হবার সুযোগ আছে বা রাজনীতি করার সুযোগ আছে। আর পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল শাসক দল রাজনীতিকে কলুষিত করেছে, সেক্ষেত্রে প্রফেশনাল মানুষ যারা, পেশাগতভাবে যোগ্য যারা, তারা রাজনীতিতে থাকুন, আসুন, এটার মধ্যে খারাপ তো কিছু নেই, এটা ভালো, সেটা নিশ্চয়ই মানুষ স্বাগতই জানাবেন। প্রত্যেকেরই অধিকার আছে কে কোথায় যাবেন কি করবেন তার ব্যাপার। তবে একটাই, যেভাবে কর্মপ্রার্থী চাকরি প্রার্থীরা পশ্চিমবাংলার দুর্নীতিতন্ত্রের বিরুদ্ধে তাদের বাঁচার মনোভাবে লড়াই করছিলেন এবং সেই লড়াইটা যেভাবে জুডিশিয়ারি, বিশেষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়
তারাও বুঝতে পারছিলেন এবং তারাও সেইভাবে রায় দিচ্ছিলেন বা নির্দেশ দিচ্ছিলেন। তাদের লড়াইটা একটু অসুবিধায় না পড়ে, দুর্বল না হয়ে পড়ে, এটা তাদের একটা দুশ্চিন্তা থাকতে পারে। সেটা নিশ্চিত করতে হবে যাতে চাকরি প্রার্থীদের অথবা দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা কোনোভাবেই দুর্বল না হয়। আপনারা শুনলেন সুজন চক্রবর্তীর বক্তব্য। আমি আবারও ফিরবো বামেদের কাছে। আচ্ছা দাদা, যদি আজকে তাপস রায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি যদি আজকে, আমি ধরে নিচ্ছি যদি সম্ভাবনা একদমই কম, যেমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি, তবে যদি সিপিএম এ যোগদান করে, বামেরা কি তাহলে একদম থেকে স্বাগত জানাবেন? কি মনে হচ্ছে? দায়িত্ব নিয়ে বলতে পারি বামেদের কোনো নেতা কেনার কিংবা নেতাকে নিজের কাছে রাখার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের আদর্শটাই হচ্ছে আমাদের নেতা। আমরা নেতা তৈরি করি, হচ্ছে শূন্যর সাথে যোগ করলে শূন্য যদি যোগ হয় শূন্যই হবে আলটিমেটলি। তাই এরা নেতা নিক না নিক ছিলেন পরবর্তীকালে আমরা শূন্য নই, আমরা পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল। আপনার মনে বিজেপি আর যে 77-এ এসছে, আমি এই বিষয়ে আসবো। কৌশিকদা কি বলবে? প্রথমে আমি জাস্টিস গাঙ্গুলির কথায় আসি। জাস্টিস গাঙ্গুলি এখনো পদত্যাগ করেননি, কিন্তু তিনি এখনো জজ রয়েছেন। কিন্তু ওই জজের আসনে বসে বা জজের আসনের পজিশনে থেকে তিনি যেভাবে রাজনৈতিক আক্রমণ করছেন বাংলার শাসক দলকে, তাহলে ধরে নিতেই হয় যে গত 2 বছর ধরে, 2022 সাল, 23 সাল, 24 সাল ধরে উনি যে ধরনের রায়গুলো দিয়েছেন সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রদত্ত ছিল এবং বাংলা তৃণমূল কংগ্রেসকে মেলাইন করবার চেষ্টা করেছেন জজের আসনে বসে। তাই ওনার মতো লোককে যদি রাজনৈতিক ময়দানে সত্যিই আমরা দেখি, বাংলা তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেবে যে রাজনীতি। চ্যালেঞ্জ করেননি কেন সুপ্রিম কোর্টে? চ্যালেঞ্জ করেননি কেন হাইকোর্টে? হাইকোর্টের রায় যখন আমরা সুপ্রিম কোর্টে, যে রাজনৈতিক সেইখানেতে আপনাদের যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধেই রায় বেরিয়েছে যে আপনারা দুর্নীতি করেছেন, এটা প্রমাণিত হয়েছে সুপ্রিম কোর্টেতে গিয়েও। আপনারা কোনোভাবে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে, ওনার রায় তো ডিভিশন বেঞ্চেই খারিজ হয়ে যায়, সুপ্রিম কোর্টে কি যাব? কিন্তু আজকে ডিভিশন, আজকে সমজিত, আমি একটা প্রশ্নে আসবো। যদি আজকে ধরে নিচ্ছি, যদি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে চলে যান, যদি ধরে নিচ্ছি কথার কথা, তখন বিজেপির তরফে থেকে কত বড় তুরুপের তাস হতে পারে একজন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি, যদিও তিনি রিজাইন নিচ্ছেন? দেখুন, আবার ওই এক কথার একটাই প্রশ্ন, কালকে মঙ্গলবার দিনটা, আর আপনার কথাটা যদি 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 ধরে নিন, যদি উনি আসেন, তবে ওনার মতন তিনি তো স্পষ্ট বলছেন ক্যামেরার সামনে, তিনি তো অন ক্যামেরা বলছেন যে তৃণমূলে যাব না, বিজেপি, সিপিএম, কংগ্রেস বা অন্যান্য দল হতে পারে, বা হতে পারেন তিনি হয়তো অন্য কোনো ভাবে কাজকর্ম করবেন, তৃণমূলে তিনি যাবেন না। তৃণমূল বাদ দিয়ে ওনার তো ব্যক্তি স্বাধীনতা আছে। ব্যক্তি স্বাধীনতা যখন আছে, আমরা 24টা ঘন্টা অপেক্ষা করে যাই। মঙ্গলবার দিন উনি সাংবাদিক সম্মেলন করবেন এবং বলতে দিন। আরে বাবা শুনুন, আরে কৌশিকদা আপনারও ব্যক্তিগত আজকে এখন বলছেন, যদি মনে হয় কালকে আপনার তার প্রতি দেশের মানুষের সবাইকে উচিত নয়। আমি আসবো। অনিয়ার তোমাদের দলের একজন সমর্থক বলছে যে কোথাও গিয়ে নাকি বিচারপতির আসনে বসে তিনি নাকি রাজনৈতিক কথাবার্তা বলছে। কখনো তোমার মনে হয়েছে পার্সোনালি বিচারপতির আসনে তিনি বসে রাজনৈতিক কথাবার্তা বলছে? না, এবার বলতেই হয়, যেটা আমি এতক্ষণ ধরে বলিনি। এই যে শিশির অধিকারীর কালকে একটি ফোন কল ভাইরাল হয়েছে, আমাকে যদি বাংলা জাগো অনুমতি দেয় তাহলে আমি সেটার একটা ছোট্ট শোনাতে পারি। হ্যাঁ বলছি। হ্যাঁ বলছি যে প্রথমেই আপনাকে কনগ্রাচুলেশন জানাই যে আপনার 2 ছেলে কাঁথি এবং তমলুকে টিকিট পেয়েছে। আচ্ছা স্যার, আপনি তমলুক পাইনি, তমলুক পাবেন কেন? তমলুক অভিজিৎ গাঙ্গুলি। আচ্ছা, অভিজিৎ গাঙ্গুলি উনি বলেছেন তমলুকে অভিজিৎ গাঙ্গুলি। আমাদের শুধু এটুকুই বলার, যদি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকে বিজেপির প্রার্থী হন, তাহলে আমরা বিজেপিকে ধন্যবাদ জানাবো তমলুকে কার্যত আমাদের ওয়াকওভার দেওয়ার জন্য। এরকম ব্যাপার। দেখুন, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন একজন সম্মানীয় ব্যক্তি যিনি শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পরেও সবার পাশে থেকেছে, আর তৃণমূলের এই যে মুখপাত্ররা এরাকে অপমান করছে এবং এরাই কি অপমান করলাম? এক্ষুনি অপমান করেছে, আপনার লাইভ চ্যানেলে অপমান করছে, ভাইরাল হয়েছে, শিক্ষিত লোককে, জাস্টিসকে অপমান করেছে বারংবার। রাজ্য
সম্পূর্ণ তারা বারবার অপমানিত হয়েছে, তাই উনি আর তৃণমূল কংগ্রেসে যাবে না। আর শিশির অধিকারী জানো না, যাবে না, আসে। রেকর্ডিং নেওয়া হবে ঘোষ না। অনেক কিছু শুনি। তৃণমূলে আসতে চাইলেও তৃণমূল নেবে না ওনাকে। নেতা আছে যারা রাত্রেবেলা টেক্সট করে বেলায় মহিলাদের। কিন্তু আমি আসবো একটু একটা কথা আমার কানে এলো যে আমি সেই কথাটা বলবো না অন এয়ারে, কিন্তু কৌশিক দা আজকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, সেখান থেকে একজন সাংবাদিক, নাম করা সাংবাদিক, তিনি যখন ইন্টারভিউ নিয়েছিলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস, যিনি বর্তমানে এখনো সেই পদে রয়েছেন, তিনি বলেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা কিছু ক্ষেত্রে করেছিলেন। তাহলে কোথাও গিয়ে মনে হচ্ছে না যে একদিকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন, আপনারা বলছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করা সম্ভবপর নয়? উনি কি বলেছিলেন, কি ঢাকি সমেত তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিয়ে দেবেন? একজন জজের আসনে বসে একটা রাজনৈতিক দলকে উনি বিসর্জন দিয়ে দিতে পারেন? এই কথাটা ওনার ঠিক ছিল। আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিল যে একজন মানুষ জজের আসনে বসে কিভাবে রাজনীতিবিদ হয়ে উঠতে পারে। আমরা শিয়ালদায় দাঁড়িয়ে রয়েছি, দিনের বেলা 12টার সময় এইখান থেকে টেট পরীক্ষার্থীরা একটা বিশাল বড় মিছিল নিয়ে গেছিল, সেইখানেতে শেষ করতে দিন সেইখানেতে কাঁধে বাংলার একটা মরণযাত্রা নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে বাংলা মরণযাত্রার দিকেই যাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের হাতে। এরকম যদি তথ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে থাকেন, ঠিক বলেছেন উনি, একদম ঠিক বলেছেন। আমি আসবো একটা খুব কথা শোনা গিয়েছিল বেশ কয়েকদিন আগে, যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি, আজকে আমাদের সঙ্গে কংগ্রেসের পক্ষে কেউ নেই, তবে এইটা আমি বামেদের কাছেই আসবো, কারণ তারা তো জোট করতে পছন্দ করে আবার বিভিন্ন সময় নির্বাচন আসলেই। আর জিদ্দা আজকে অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যদি এই মানুষটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যদি অন্য কোনো রাজনৈতিক দলে যান তাহলে আমি তাকে ভোট দেবো, এবং আমি চাই যেন এই মানুষটা জনগণের জন্য কাজ করতে পারে। যদি আজকে তিনি বিজেপিতে যান, বামেরা বা কংগ্রেসের তারা ভোট দেবে, কি মনে হচ্ছে? দেখুন, এই জল্পনা তোলার তো কোনো মানে নেই। আপনাদের ব্যাপারটা হয়ে গেছে মিডিয়াদের যে উনি দলটা মানে তৃণমূলকে অপছন্দ করে মানেই উনি বিজেপিকেই পছন্দ করবে, এরকম কিন্তু কোনো তথ্য কিংবা কোনো কথা উনি বলেননি। উনি বলেননি। আর শিশির অধিকারীর অডিও টেপ, অধিকারীর বক্তব্য, জাস্টিস গাঙ্গুলির বক্তব্য কি? দেখুন, এই অডিওটা যেটা চালালো এর মধ্যে কতটা সত্যতা আছে সেটা তো ভাই বুঝতে হবে। আমার নামে কোর্টে কেস করুন যান, আমি বলছি কোর্টে কেস করুন, দেখিয়েছি কোর্টে কেস করুন, কোর্টে কেস করুন। আজকে বাংলা জাগর চ্যানেলে আপনি ফেক বলছেন, আমি আপনার এগেইনস্ট হবে এরকম অডিও আপনার এগেইনস্ট করব, অডিও বহু কথা হয়, আমি আপনার এগেইনস্ট করব। বলেছি আমি বারবার বলছি 24টা ঘন্টা অপেক্ষা, উনি বিজেপি 24 ঘন্টা অপেক্ষা করুন। আরে ওনাকে পেশ আপনি বলবেন তাহলে শিশির অধিকারী উনি তো নিজে বলছে। বেশ আমরা একদম শোয়ের লাস্ট মোমেন্টে চলে এসেছি, একদম লাস্ট ল্যাপে একদম। অর্পণ, কি মনে হচ্ছে বাংলার বুকে দল ভাঙানোর রাজনীতি চলছে? যদি সেই দল ভাঙানোর রাজনীতি চলে তাহলে এগিয়ে কে রয়েছে? একদম 20 সেকেন্ড টাইম দেবো। কোন দল এগিয়ে রয়েছে, তৃণমূল নাকি বিজেপি, সিপিএম, কংগ্রেস? না না, এখনো অ্যাজ সাচ আমি যেটা শুরুতেই বললাম, আমি দল ভাঙানোর ব্যাপারটা এখনো অবধি লক্ষ্য করতে পারিনি। তাপসবাবু তৃণমূল বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, বিধানসভায় গেছেন, দিয়েছেন। তিনি কি করবেন সেটা তিনি জানেন, এখনো অবধি বলেননি কোন দলে যাবেন ইত্যাদি। দেখুন 2011 থেকে 2024 সাল প্রায় 13 বছর ধরে তৃণমূল সরকার এখানে কিচ্ছু করেনি। না একটা শিল্প গঠন করেছে, না কারখানা গঠন করেছে, না শিক্ষা ক্ষেত্রে কোনো ইমপ্লিমেন্ট হয়েছে, কোনো ক্ষেত্রে কোনো কিছু হয়। জেলা ভিত্তিক কিছু কিছু নেতা রয়েছে, তারা মনে করে সেই এলাকাটা তাদের বাপের সম্পত্তি, এবং রাজনৈতিক দল এই তৃণমূল আর বিজেপি দুজনেই সেটা মনে করছে যে ওই লোকগুলোকেই আমার লাগবে, মানুষের জন্য কাজ করাটা। 20 সেকেন্ড। প্রথমেই বলেছি, এখনো বলছি, তৃণমূল কংগ্রেস দলটা মমতা ব্যানার্জিকে দেখে মানুষ করে, মমতা ব্যানার্জিকে দেখে সমর্থন করে, এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে টিকে থাকবে। আর বিজেপি প্রথম রাউন্ডেই গোল খেয়ে গেছে। 20টা আসনে পাবন সিং নামে একজন ক্যান্ডিডেট আসানসোলে ওরা ঘোষণা করেছিল, তিনি ওয়াকওভার করে গেছেন। সততার প্রতীক শেষ। তো তারপরে যারা তৃণমূলে আছে তারা নিজস্ব দংশনে ভুগছে, এবং পশ্চিমবঙ্গে কাউকে কোনো কিছু না ইন্ডাস্ট্রি না কিছু দিতে পারেনি। তাই বিবেকের দংশনে এই তৃণমূল দলটা সনাতন বিরোধী দলের জন্য যারা এই সনাতন ধর্মের যারা লোক আছে তারা আস্তে আস্তে করে দল ছেড়ে চলে যায়। কিন্তু জনগণও দেখলো 21-এর যদি বিধানসভা নির্বাচন বলা হয়, বা কোথাও গিয়ে আজকে 23-এর পঞ্চায়েত নির্বাচন, বা যদি আমি দেখি 19-এর লোকসভা নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন, একাধিক সময় বাংলার বুকে দল ভেঙেছে। কখনো পয়সা খাইয়ে হয়তো তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছে, কখনো বা বিজেপিকে ভালোবেসেই তৃণমূল তারা ছেড়ে দিয়েছে, বা সিপিএম এর ক্ষেত্রে নাকি এটা হয় না। এবং বাংলায় কি সত্যিকার এরকম দল ভাঙানোর রাজনীতি চলছে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখতে থাকুন বাংলা জাগো।